নিচে অফিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার লেখাটা যেটা এটা দিয়ে করা লাগবে, ডাস্টার কাজ করে না। কোনো কিছু লেখলে স্যার, আচ্ছা, ঠিক আছে। লেখলে স্যার এটা দিয়ে পুরো বোর্ড ক্লিয়ার করতে চাইলে স্যার পুরোটা টান দিলে হবে, অথবা যতটুকু নিতে চান স্যার ওটা দিয়ে করা যাবে। পুরোটা কিভাবে বলো দেখি? স্যার যদি কোনো কিছু লেখা একবার ক্লিয়ার করতে চান হ্যাঁ। এইভাবে। ও আচ্ছা। আর যদি মার্ক করা চান, আর স্যার আ- যে পেজ একটার পর একটা আসবে আগেরটার মতোই, ও, ঠিক আছে। তাই না? ঠিক আছে। কেমন আছো তোমরা? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ঠান্ডা জ্বরে ভুগতেছি, এটা আমার রেগুলার বিষয়। ইলেকট্রিসিটি নাই এখন, আবার প্রচুর গরম এই রুমে। আজকে আমরা কত নাম্বার লেকচার পড়বো বলো তো? 8 নাম্বার স্যার। লেকচার 8 নাম্বার লেকচার। লেকচার 8। লেকচার 8। 8 নাম্বার লেকচারের বিষয় হচ্ছে কোল্ড ওয়ার 2। স্নায়ুযুদ্ধ। অনেক বড় দামি বোর্ড কিনছে, তোমরা কি লেখা টিখা দেখতে পাও? আগের চাইতে কি ইমপ্রুভমেন্ট বুঝতেছো? ভালো স্যার। ভালো। আচ্ছা। ওকে, কোল্ড ওয়ার 2। স্নায়ুযুদ্ধ বাংলায় আমরা আগে একটা স্নায়ুযুদ্ধের আলোচনা করেছি, আজকে হচ্ছে 2 নাম্বার লেকচার আলোচনা করব। তো 2 নম্বরে আমরা প্রথমে যেটি জানবো সেটি হচ্ছে কোল্ড ওয়ার টাইম লাইন। লিখে নাও, কোল্ড ওয়ার টাইম লাইন। কোল্ড ওয়ার টাইম লাইন। টাইম লাইন মানে হচ্ছে কোল্ড ওয়ার কালের ঘটনাগুলোকে ধারাবাহিকভাবে সাজানো। হ্যাঁ, যেমন এখানে কি কি বিষয় থাকবে? 1945 সাল, এন্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এন্ড অফ
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। 1947। ট্রুম্যান ডক্ট্রিন। ট্রুম্যান ডক্ট্রিন। 1950। কোরিয়ান ওয়ার। 1955। ভিয়েতনাম ওয়ার। 1961। কিউবা মিসাইল ক্রাইসিস। কিউবা মিসাইল ক্রাইসিস। 1962। এই একটু একটু ভুল হয়েছে প্লিজ। এটা হলো বার্লিন ক্রাইসিস। বার্লিন ক্রাইসিস। তারপরেরটা হচ্ছে কিউবা মিসাইল ক্রাইসিস। তারপরে 1967। ইয়েমেন ক্রাইসিস। ইয়েমেন ক্রাইসিস। 1979। আফগান ওয়ার। 1985। ইউএসএসআর রিফরমেশন। ইউএসএসআর রিফরমেশন। আমি সাইডে লিখছি, তোমরা নিচেই লিখবে। সেটি হচ্ছে মুছে দেন স্যার, হয়ে গেছে লেখা। 1989 মাল্টা কনফারেন্স। আচ্ছা, মাল্টা কনফারেন্স। মাল্টা কনফারেন্স। তারপর 1991 ডিসলিউশন অফ ইউএসএসআর। ডিসলিউশন মানে বিলুপ্তি। ডিসলিউশন অফ ইউএসএসআর। ইউএসএসআর পড়েছিলাম না গত ক্লাসে? ইউএসএসআর কি জিনিস, কটা দেশ আছে, পড়েছি কিনা কব? প্রথম ক্লাসটা হয়েছে কিনা স্যার আমি জানি না, আমি করিনি। ও না, নিয়েছি আমি গত এই আমি কোল্ড ওয়ারের উপরে ক্লাস নিয়েছি। স্যার হয়েছে। গত মাসে নিয়েছি মনে হয়। গত মাসে সব ক্লাস তো স্যার আমি করছি বোধহয়। কিন্তু এটা তো পাইনি, প্রথম পর্যায়ের প্রথম ইয়া প্রথম পাই। স্যার 27/3/24 হয়েছে স্যার। হ্যাঁ, সেটাই মানে বলছি যে গত মাসে এটা। লেকচার 7। হ্যাঁ, গত মাসে নিয়েছি, সেটাই।
দেখো, এগুলো হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। আমরা এই পয়েন্টগুলো আলোচনা করব। হুম এখানে সালের ধারাবাহিকতা আছে। তার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি 1945, এটা তো আর আমার আলোচনা করার কিছু নাই। এইটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে। আর কোল্ড ওয়ার এক যে ক্লাসটি আমি নিয়েছি, কোল্ড ওয়ার এক, সেই ক্লাসের মধ্যে কিন্তু আমি এই যে এই ট্রুম্যান ডক্ট্রিন এটা পড়িয়ে দিয়েছি। এই ট্রুম্যান ডক্ট্রিনের মধ্য দিয়েই কোল্ড ওয়ারের শুরু হয়েছিল। আজকে মূলত হবে হচ্ছে এই ঘটনাগুলোর আলোচনা। ঠিক আছে, এই ঘটনাগুলোর আলোচনা হবে। এবার আসো, শুরু থেকে শুরু করি। প্রথম টপিকটার নাম হচ্ছে, বাংলায় আমরা লিখব কোরীয় যুদ্ধ। কোরীয় যুদ্ধ, কোরিয়ান ওয়ার। কোরিয়ান ওয়ার আমরা আলোচনা করব। লিখো, কোরিয়া পূর্ব এশিয়ার একটি উপদ্বীপ। পূর্ব এশিয়ার একটি উপদ্বীপ। পূর্ব এশিয়ার একটি উপদ্বীপ। উপদ্বীপের ইংরেজি হচ্ছে পেনিনসুলা। হ্যাঁ, পূর্ব এশিয়ার একটি উপদ্বীপ। কোরিয়া হচ্ছে একটি উপদ্বীপ। কোথাকার উপদ্বীপ? পূর্ব এশিয়ার উপদ্বীপ। একে বলা হয়, একে বলা হয়, এই উপদ্বীপকে বলা হয় সকাল বেলার প্রশান্তির দেশ। সকাল বেলার প্রশান্তির দেশ, একে বলা হয় সকাল বেলার প্রশান্তির দেশ বা প্রাত প্রশান্তির দেশ বলে। ভূ রাজনৈতিক কারণে এই উপদ্বীপটি গুরুত্বপূর্ণ। এই উপদ্বীপটি গুরুত্বপূর্ণ। ভূরাজনৈতিক কারণে এই উপদ্বীপটি গুরুত্বপূর্ণ। দেখো, কোরিয়াকে আমি একটি উপদ্বীপ বলছি। উপদ্বীপ, উপদ্বীপ মানে কি? উপদ্বীপ মানে হচ্ছে সেই ভূখণ্ড, যে ভূখণ্ডের অধিকাংশ দিকে সমুদ্র কিন্তু কোনো একটা দিক বড় স্থলভাগের সঙ্গে যুক্ত। অধিকাংশ দিকে সমুদ্র কিন্তু কোনো একটা দিক বড় স্থলভাগের সঙ্গে যুক্ত, এমন ভূখণ্ডকে বলা হয় উপদ্বীপ। এবার যে প্রাইমারি নির্বাচনগুলো, সরি, প্রাইমারি যে পরীক্ষাগুলো হলো, প্রাথমিক স্কুলের যে শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেখানে প্রথম ধাপের যে পরীক্ষা, সেই পরীক্ষায় এই প্রশ্নটি দিয়েছিল যে নিচের কোনটি একটি উপদ্বীপ? অপশনগুলো অনুযায়ী উত্তর ছিল কোরিয়া উপদ্বীপ। ঠিক আছে, কোরিয়া একটি উপদ্বীপ। 1910 সালে জাপান এই উপদ্বীপকে দখল করে নেয়।
1910 সালে জাপান এই উপদ্বীপকে দখল করে নেয়। 1910 সালে জাপান এই উপদ্বীপকে দখল করে নেয়। ঠিক আছে। তারপরে লিখবা 1945 সালে জাপানকে পরাজিত করে জাপানকে পরাজিত করে জাপানকে পরাজিত করে এই উপদ্বীপের দখল নেয়। এই উপদ্বীপের দখল নেয় ইউএসএ এবং ইউএসএসআর। এই উপদ্বীপের দখল নেয় ইউএসএ এবং ইউএসএসআর। তারপরে আসো 1948 সালে কোরিয়াকে বিভক্ত করা হয়। কোরিয়াকে বিভক্ত করা হয় 38 ডিগ্রি অক্ষরেখা দ্বারা। কোরিয়াকে বিভক্ত করা হয় 38 ডিগ্রি অক্ষরেখা দ্বারা। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধ সংগঠিত হয় 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত। 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত। এটা হলো কোরীয় যুদ্ধের ব্যাকগ্রাউন্ড। এটা লিখে রাখো, এরপরে আমরা যুদ্ধের মধ্যকার কিছু ঘটনা আলোচনা করব। আর জাপান জাপান কেন স্যার কোরিয়া দখল করে? হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবীতে এগুলো নিয়ম কানুন কিছু ছিল না। যে পারতো আরেক দেশ দখল করে নিত, দখল করে নিলে সেই দেশ তার হয়ে যেত। ফলে শুধু জাপান কেন, পৃথিবীর বড় শক্তিগুলো সবাই চাইতো যে যতগুলো পারে দেশ দখল করে নিতে। পৃথিবীর বড় সকল দেশ চাইতো যে যতগুলো পারে অন্য দেশ দখল করে নিতে। ফলে জাপান এটা করছে, এটা যুক্তরাজ্য করছে, এটা জার্মানি করছে, এটা রাশিয়া করছে, এটা সবাই করছে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আইন কানুন তৈরি হলো, জাতিসংঘ সনদ তৈরি হলো, ফলে এক দেশ আরেক দেশ দখল করতে পারে না। কিন্তু আগে এগুলো বৈধ ছিল, বুঝছো? যার পাওয়ার বেশি সে তার সাম্রাজ্য, তার রাষ্ট্রের বিস্তার ঘটাবে। এই সাম্রাজ্যবাদ এগুলো বন্ধ হয়ে গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে।
ঠিক আছে, নেবো। আচ্ছা, কি প্রোগ্রাম আছে কোনো রিপ্রেজেন্ট দিতে? আচ্ছা, সেটা বলে কি হলে যেতে দেয়? দেয়। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে। এইরকম একটা উপদ্বীপ হচ্ছে কোরীয় উপদ্বীপ। এই উপদ্বীপটার এই পাশে চায়না, এখানে রাশিয়া, এখানে জাপান। এই জাপান এটাকে দখল করে নেয়। তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউএসএ এবং ইউএসএসআর, এই যে দুটা দেশ, তারা যৌথভাবে সিদ্ধান্ত নিল জাপানের হাত থেকে উদ্ধার করবে এই কোরিয়া উপদ্বীপকে। এবং তারা দুটা বড় শক্তি দুদিক থেকে অ্যাটাক শুরু করলো। শেষ পর্যন্ত জাপান পরাজিত হলো। জাপান পরাজিত হলো। জাপান পরাজিত হওয়ার পরে যেটি হলো সেটি হচ্ছে 38 ডিগ্রি অক্ষরেখা দিয়ে, 38 ডিগ্রি অক্ষরেখা দিয়ে এটাকে উত্তর এবং দক্ষিণ দুটা ভাগে কোরিয়াকে ভাগ করা হলো। যেটা উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া, এটার রাজধানীর নাম হচ্ছে পিয়ং ইয়ং। পিয়ং ইয়ং। আরেকটা রাষ্ট্র হলো সাউথ কোরিয়া। আরেকটা রাষ্ট্র হলো সাউথ কোরিয়া, যার রাজধানীর নাম হচ্ছে সিউল। যেটা সিউল সেটা সাউথ কোরিয়া, যেটা পিয়ংইয়ং রাজধানী সেটা হচ্ছে নর্থ কোরিয়া। এর মধ্যে এখন এইটা, যেটা সাউথ কোরিয়া, সেটা হলো একটা ক্যাপিটালিস্ট দেশ, পুঁজিবাদী দেশ, ক্যাপিটালিস্ট। আর যেটা নর্থ কোরিয়া সেটা হলো সোশ্যালিস্ট দেশ। এই ক্যাপিটালিস্ট কি সোশ্যালিস্ট কি এটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি। ঠিক আছে। এই দুই কোরিয়ার মধ্যে 50 সালে যুদ্ধ শুরু হলো, 3 বছর যুদ্ধটা চললো। যুদ্ধটা আবার শেষ হলো, আমি এগুলো লিখে দিব। এইখানে একটা গ্রাম আছে, এই গ্রামটার নাম হলো পানমুনজম। পান মুন জম। এই যে পানমুনজম গ্রামটা, পানমুনজম, এই পানমুনজম গ্রামে একটা চুক্তির মধ্য দিয়ে যুদ্ধটা শেষ হলো। তোমরা চাইলে এটা একটু এঁকে নিতে পারো, তারপরে বাকি আলাপটা হবে। আমি একটু চা খেয়ে নেই। এই গ্রুপে যারা এই গ্রুপে যারা এই এই গ্রুপের এই স্ট্যাটাসে
আমার অফিসার যারা কমেন্ট করবেন ফেক আইডি দিয়ে, প্রত্যেকটার স্ক্রিনশট আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। মানে কে কোন ফেক আইডি ইউজ করছেন আমি সেটা দেখতে চাই। আপনাদেরকে প্রত্যেককে বলছি যে একটা করে ফেক আইডি বানাবেন, ঝাঁঝরা করে ফেলবেন এদেরকে কমেন্ট করে। কিন্তু আপনার কমেন্টে যেন বুঝতে না পারে যে আপনি কনফিডেন্সিয়াল, আপনি স্টুডেন্ট হয়ে ঝাঁঝরা করবেন। মানে রাজু ভাইয়ের পক্ষে কথা বলছেন, কনফিডেন্সের পক্ষে না। এমন ভাবে কমেন্টটা করবেন যেন আপনি রিয়েল স্টুডেন্ট এটা মনে হয়। আর কে কে কমেন্ট করছেন এটা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, আপনার একটা টিক চিহ্ন দিয়ে পাঠাবেন কোনটা আপনার আইডি। আমি দুপুর আমি দুপুর এই সেমিনার থেকে বের হয়ে তোমরা কি ছবিটা আঁকতে পারছো? স্যার ওই যে লাল কালার লেখাগুলো দেখতে পাচ্ছি না সিলেক্টে। আচ্ছা আচ্ছা, এখানে লিখছিস, জি স্যার, চিত্রটা আঁকছি স্যার। এখানে লিখছিস সোশ্যালিস্ট, সমাজতন্ত্র। এই উত্তর কোরিয়ার রাষ্ট্রটা সমাজতান্ত্রিক, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রটা হলো পুঁজিবাদী। আর এই দুই কোরিয়ার মাঝখানে এখানে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হলো পানমুনজম। পানমুনজম গ্রাম, গ্রামটার নাম হচ্ছে পানমুনজম। গ্রামটার নাম হচ্ছে পানমুনজম। ওকে, এই ছবি জি আমি স্যার, আবার লিখছি। পরে, আগে একটু লিখে নাও। এই কোরীয় যুদ্ধ নিয়ে আমাদের কয়েকটা তথ্য জানতে হবে, যেমন যেমন যুদ্ধ শুরু, যুদ্ধ শুরু কোলন দিয়ে লিখবে 1950 সালের 25 জুন। 1950 সালের 25 জুন। আচ্ছা, এই ভয়েসটা কোথায় ফরওয়ার্ড করতে হবে কিছু তো বলেনও না। সিলেট থেকে কে বলছেন, মানে সিলেট, সিলেট ব্রাঞ্চ থেকে যিনি বলছেন, মানে আপনি কি বলছেন এটা তো কিছু বুঝলাম না। যে এমনি স্যারের ভয়েসটা ফরওয়ার্ড করা যাবে, আহ, কোথায় ফরওয়ার্ড করবেন? যদি আপনার অন্যান্য অফিসার যারা আছে তাদেরকে ফরওয়ার্ড করতে চান সে তো করতে পারবেন, তাতে সমস্যা নাই। কিন্তু এটা আবার অন্য কোনো বাইরের গ্রুপে ফরওয়ার্ড করেন না। আচ্ছা, যুদ্ধ শুরু 1950 সালের 25 জুন। তারপরে লিখো ইউনাইটিং ফর পিস রেজলিউশন। ইউনাইটিং ফর পিস রেজলিউশন লিখো 1950 সালের 1950 সালের
1950 সালের একটু 3 নভেম্বর 1950 সালের 3 নভেম্বর জাতিসংঘের সাধারণ সভায় জাতিসংঘের সাধারণ সভায় শান্তির জন্য জাতিসংঘের সাধারণ সভায় শান্তির জন্য ঐক্য প্রস্তাব পাশ হয়। ঐক্য প্রস্তাব পাশ হয় কোরীয় যুদ্ধের পরিপ্রেক্ষিতে। কোরীয় যুদ্ধের পরিপ্রেক্ষিতে কোরীয় যুদ্ধের পরিপ্রেক্ষিতে 1950 সালের 25 জুন ইউনাইটিং ফর পিস রেজলিউশন। এটা যুদ্ধ শুরু হয় 50 সালে 25 জুন। যুদ্ধ যখন শুরু হলো তার পরপরই জাতিসংঘ এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ সভায় একটি প্রস্তাব পাশ করলো, যেটাকে বাংলায় বলা হয় শান্তির জন্য ঐক্য প্রস্তাব, ইংরেজিতে বলা হয় ইউনাইটিং ফর পিস রেজলিউশন। এই প্রশ্নটি 36তম প্রিলি পরীক্ষায় হয়েছিল যে শান্তির জন্য ঐক্য প্রস্তাব পাশ হয় কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে। শান্তির জন্য ঐক্য প্রস্তাব পাশ হয় কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে? উত্তর হচ্ছে হ্যাঁ, কোরীয় যুদ্ধ। এটা মনে রাখবা। নিচে একটা সাব পয়েন্ট দেওয়া হচ্ছে যুদ্ধের সমাপ্তি। যুদ্ধের সমাপ্তি যুদ্ধের সমাপ্তির মধ্যে লিখো যুদ্ধের সমাপ্তির মধ্যে লিখো 1953 সালের 27 জুলাই 27 জুলাই পানমুনজম চুক্তির মধ্য দিয়ে পানমুনজম চুক্তির মধ্য দিয়ে যুদ্ধ শেষ হয়। এই যে চুক্তিটার নাম বললাম পানমুনজম, কারণ কি? কারণ হচ্ছে এই চুক্তিটা হয়েছে পানমুনজম ওই গ্রামটাতে, তাই এটাকে বলা হয় পানমুনজম চুক্তি। এই পানমুনজম চুক্তির মধ্য দিয়ে কোরীয় যুদ্ধটা শেষ হয়। তার মানে পানমুনজমে একটা চুক্তি হলো, এই চুক্তিটার মধ্য দিয়ে কোরিয়াতে শান্তি প্রতিষ্ঠা হলো। পানমুনজমে একটা চুক্তি হলো, এই চুক্তির মধ্য দিয়ে কোরিয়াতে কি হলো? শান্তি প্রতিষ্ঠা হলো। কোরিয়াতে শান্তি প্রতিষ্ঠা হলো। যে কারণে লিখো পানমুনজমকে বলা হয় পানমুনজমকে বলা হয় শান্তিপল্লী। পানমুনজমকে বলা হয় শান্তিপল্লী। ট্রুস ভিলেজ ইংরেজিতে বলে ট্রুস ভিলেজ, বাংলায় বলে শান্তিপল্লী। পানমুনজমকে বলা হয় শান্তিপল্লী। লিখতে পেরেছো? জি স্যার। ওকে, এবারে আসো। এবার পরের পয়েন্টটা হচ্ছে সানশাইন পলিসি। সানশাইন পলিসি এটার প্রবক্তা, সানশাইন পলিসির প্রবক্তা হচ্ছেন কিম দায়ে জং। কিম দায়ে কিম দায়ে কিম দায়ে জং হচ্ছে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়ার সাবেক
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট সাল 1998। সানশাইন পলিসি প্রদান করা হয় কত সালে? 1998। এজন্য কিম দায়ে জং নোবেল শান্তি পুরস্কার পান। নোবেল পিস প্রাইজ লাভ করেন। এই সানশাইন পলিসির জন্য নোবেল পিস প্রাইজ লাভ করেন কিম দায়ে জং। সেটা কবে? নোবেল পিস প্রাইজ লাভ করেন 2000 সালে। নোবেল পিস প্রাইজ লাভ করেন 2000 সালে। তারপরে লিখবে এই পলিসিতে ছিল এই এই পলিসিতে ছিল এই পলিসিতে ছিল দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়াকে অর্থনৈতিক সহযোগিতা প্রদান। এই পলিসিতে ছিল দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়াকে অর্থনৈতিক সহযোগিতা প্রদান। উদ্দেশ্য, এই পলিসির উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য হলো কোরিয়া রিইউনিফিকেশন। রিইউনিফিকেশন রিইউনিফিকেশন মানে কি? পুনরায় একত্রকরণ। পুনরায় একত্রকরণ। আগে তো কোরিয়া একটাই ছিল, সেটা আবারও সেটি করার উদ্দেশ্যে এই পলিসিটি নেওয়া হয়। সানশাইন পলিসি নিয়ে 40তম প্রিলিতে একটা প্রশ্নটা হলো যে সানশাইন পলিসির সঙ্গে জড়িত কোন দুই দেশ? খুবই সিম্পল। সানশাইন পলিসির সঙ্গে জড়িত কোন দুই দেশ? উত্তর হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। পলিসি প্রবক্তা কে, কত সালে, এগুলো দিলে আরেকটু কঠিন প্রশ্ন হতো, কিন্তু এই পলিসির সাথে জড়িত কোন দুই দেশ, এটা একদম ইজি প্রশ্ন। এই হলো স্যার কোরিয়া। আগের পেজে একটু যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে স্যার, থ্যাংক ইউ। ফরাদ ভাই, এটা রেডি আছে, আজকেই দিচ্ছি। তোমরা কোরীয় যুদ্ধ একবার রিভিশন দিয়ে নাও। কোরীয় যুদ্ধ নিয়ে আমরা যা আলোচনা করলাম এটা কমপ্লিট। রাসেল ভাই, ওই যে আমরা যে রেজাল্ট করলাম 10 জনকে, ঢাকায় 15 না 16 জন ইয়ে লিস্ট করলাম, সেটার ফলাফল আমরা প্রকাশ করি নাই কেন? না না, এটা এটা আমাদের আমাদের ফেসবুক পেজে, মূল যে পেজটা, ওইটা আনোয়ার ভাইকে দিয়ে আপনি পোস্টটা দিয়ে দেন। বাইরের ব্রাঞ্চগুলোতে কারা কারা, এই পোস্টটা দিয়ে দেন, কারণ অনেকে তো রিটেনে ভর্তি হতে আসতেছে, যারা বেশি মার্কস পেয়েছে তারা তো বলছে যে আমাদের এটা ঘোষণা না করলে তো আমরা ভর্তি হতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, না না, এখন স্টুডেন্ট স্টুডেন্ট হলো যে
আহ, যদি ইয়ে করে আমরা আপলোড করে দেই, উনি পুরস্কার ঘোষণা করবেন কার কত পার্সেন্ট, কিন্তু কারা কারা আমাদের এই তালিকায় থাকলো সেটা তো, কারণ স্টুডেন্টরা তো কমেন্ট করতেছে যে এরা ইয়ে করতেছে, 2 নম্বরই করছে, এরা ঘোষণা দিচ্ছে না। ওকে ওকে। স্যার কোরিয়ার মধ্যে কি এখনো যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কোনো হস্তক্ষেপ আছে? আমি গ্রুপটাতে আজকে আমাকে অ্যাড করা হয়েছে, আনোয়ার ভাইকে লিখতে গিয়ে গ্রুপে চলে গেছে আর কি, একটু আগে আমাকে অ্যাড করছে। সরি স্যার। হ্যাঁ বলো, প্রশ্নটা বলো। কোরিয়া। স্যার কোরিয়ায় রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এখনো কি তাদের দখলে আছে? না না না, এইটা 1948 সাল থেকে দুটো আলাদা রাষ্ট্র। 1948 সাল থেকে ইউএসএ আর ইউএসএসআর এর দখলে, শাসনে তারা ছিল 1945 থেকে 1948। কিন্তু কিন্তু এখনো তাদের প্রভাব আছে। উত্তর কোরিয়া, রাশিয়া এবং চায়না যা বলে তাই শোনে, দক্ষিণ কোরিয়া, আমেরিকা যা বলে তাই শোনে। ঠিক আছে। বলো পরের ঘটনা কি। স্যার পরের ঘটনা ভিয়েতনাম কি? যুদ্ধ। ভিয়েতনাম যুদ্ধ, ভিয়েতনাম ওয়ার, ভিয়েতনাম যুদ্ধ। তোমরা এক- এই যে দেখো, এই টার্মটার সাথে পরিচিত, এটা লিখো না, টপিক নেম দিতে পারো, এই যে এইটা আর কি, ওয়েস্ট ইন্ডিজ। এই টার্মটার সাথে পরিচিত, ওয়েস্ট ইন্ডিজ। বলো, ওয়েস্ট ইন্ডিজ এই কথাটা শুনেছো কিনা? জি স্যার, জি স্যার। ক্রিকেটের সময়। ওয়েস্ট জি ইন্ডিজ স্যার। মানে কি? স্যার কতগুলো দ্বীপ মিলে একটি দেশ। একটা অঞ্চল যেখানে 13টা দেশ আছে। কটা দেশ আছে? 13টা দেশ আছে। আমেরিকা। ইস্ট ইন্ডিজ একটা কথা আছে, টার্ম আছে, ইস্ট ইন্ডিজ। বলো। আচ্ছা, এই 13টা দেশের দু একটা দেশের নাম বলতে পারবে ওয়েস্ট ইন্ডিজের? দু একটা দেশের নাম বলো তো। বলতে পারবে? কেন পারবে না? এগুলো তো পারার কথা। ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ খেলতে যায় ক্রিকেট, খেলতে গেলে কোথায় খেলাগুলো হয়? বার্বাডোস আছে, জামাইকা আছে, হাইতি আছে, সেন্ট কিটস এন্ড নেভিস আছে, সেন্ট লুসিয়া আছে, সেন্ট ভিনসেন্ট আছে। হ্যাঁ, এগুলো তো তোমাদের পারার কথা দু একটা দেশের নাম। তো এইটা হচ্ছে উত্তর আমেরিকার একটা অঞ্চল। এগুলোকে ক্যারিবিয়ান দ্বীপ অঞ্চলও বলে। কিন্তু ইস্ট ইন্ডিজ কোনটা বলো, ইস্ট ইন্ডিজ কোনটা? ইস্ট ইন্ডিজ কোনটা এটা জানো? ভারতবর্ষ। কোনটা কোনটা বলছো? ভারত? ভারতবর্ষ পুরাটাই। ভারতবর্ষ পুরোটা ইস্ট ইন্ডিজ? আচ্ছা না, ভারতবর্ষ পুরোটা ইস্ট ইন্ডিজ না। সাউথ ইস্ট এশিয়া চেনো? সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া। চেনো? এখানে কয়টা দেশ আছে জানো? 11টা। 11টা দেশ। এই যে তানজিনা ইসলাম ঠিক বলছে। এই দেশগুলোকে দুটা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হলো ইন্দো চায়না, একটা ভাগ হলো ইন্দো চায়না, একটা ভাগ কি ইন্দো চায়না, এবং আরেকটা ভাগ হলো
ইস্ট ইন্ডিজ। ইস্ট ইন্ডিজ। আচ্ছা, ইন্দো চায়না কোনগুলান? যেগুলো দ্বীপ না, একটা উপদ্বীপে, একটা ইন্দো চায়নার দেশ হলো কোনগুলান? ইন্দো চায়নার দেশ হলো মিয়ানমার। ইন্দো চায়নার দেশ কোনগুলান? থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, ভিয়েতনাম, লাও। হ্যাঁ, কম্বোডিয়া, লাওস। এই যে দেশগুলোর নাম লিখেছি, এই দেশগুলান দ্বীপ না, এগুলো হচ্ছে উপদ্বীপে। এগুলোকে ইন্দো চায়নার দেশ বলে, ইন্দো চায়না উপদ্বীপের দেশ। আর ইস্ট ইন্ডিজ কোনগুলান? যেগুলো হলো দ্বীপ। দ্বীপ যেগুলান, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সিঙ্গাপুর, তারপর ব্রুনেই, ব্রুনাই, ফিলিপিন, ইস্ট তিমুর, ইস্ট তিমুর। তাহলে এই যে দেখো, এইদিকে 6টা, এইদিকে 5টা, এই টোটাল 11টা দেশ হলো সাউথ ইস্ট এশিয়ার দেশ। এই দেশগুলোর একটা সংগঠন আছে, আসিয়ান নাম, আসিয়ান। আসিয়ান সংগঠনটার নাম শুনেছো না? যেখানে 10টা, 10টা দেশ সদস্য। তাহলে বলো, এই 11টার মধ্যে কোন দেশটা আসিয়ানের সদস্য নয়? এই 10টা দেশের মধ্যে, মানে 11টা দেশের মধ্যে 10টা দেশ আসিয়ানের সদস্য, কোনটা নয়? এই যে এইটা, পূর্ব ইস্ট, হ্যাঁ, পূর্ব তিমুর নয়। পূর্ব তিমুর নয় কেন জানো? পূর্ব তিমুরের সরকারি কর্মকর্তা যারা, তারা, ইংরেজি জানে না। হ্যাঁ, ইংরেজি জানে না। এই তো রিদিতা জুবাইর ঠিক বলছে, ইংরেজি জানে না, যে কারণে পূর্ব তিমুর এখনো সদস্য পদ পায় নাই। হ্যাঁ, তো এবার আসো, এগুলোকে ইস্ট ইন্ডিজ বলে, এটা মনে রাখো। এই এই টার্মটা কিন্তু ম্যাক্সিমাম লোকজনই জানে না। আমি তো অনেক টিচারেরই অনলাইনে ক্লাস ক্লাস দেখি, বা বই পুস্তক তো সব যা আছে বাজারে সব পড়ি। আমি কোনো বইয়ে ইস্ট ইন্ডিজের বর্ণনা পাই নাই। কিন্তু ইস্ট ইন্ডিজ বলে একটা এলাকা আছে। এই এলাকা নিয়ে অনেক সময় অনেক রকমের প্রশ্ন বিভিন্ন ভাবে হয়েছে। ঠিক আছে, আসো। আমি এবার, তোমরা আমাকে বলো, মিয়ানমার কার উপনিবেশ ছিল? মিয়ানমার কার উপনিবেশ ছিল বলো? ইউকের, ভারতের অংশ ছিল মিয়ানমার। মালয়েশিয়া কার ছিল? ইউকের উপনিবেশ ছিল। আর এই যে এই 3টা দেশ, এরা কার উপনিবেশ ছিল? ফ্রান্সের। এই 3টা দেশকে বলা হয় ফ্রেঞ্চ ইন্দোচীন। ফ্রেঞ্চ ইন্দোচীন, মূলত যে ফ্রেঞ্চ ইন্দো চায়না যে এলাকাটা, সেটাকেই লোকজন ইন্দো চায়না বলে, বাট মনে রাখবা ইন্দো চায়না পুরোটাই। এবার বলো, থাইল্যান্ড কার উপনিবেশ ছিল? থাইল্যান্ড, কে বলতে পারবে? থাইল্যান্ড কার উপনিবেশ ছিল? থাইল্যান্ড কখনো কারো উপনিবেশ ছিল না। থাইল্যান্ড হচ্ছে, বেশ ছিল না, মুক্ত ভূমি। হ্যাঁ, থাইল্যান্ড হচ্ছে মুক্ত ভূমি, থাইল্যান্ড হচ্ছে মুক্ত ভূমি, ফ্রি স্টেট। এটা কারো উপনিবেশ ছিল না। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় করে, হ্যাঁ। তো আমরা যে ভিয়েতনাম যুদ্ধটা পড়তে চাচ্ছিলাম, ভিয়েতনাম যুদ্ধ, ওইটা জাস্ট ভিয়েতনাম যুদ্ধ পড়াবো, সের জন্য এই আলাপটা একটু উঠালাম। ভিয়েতনাম যুদ্ধটা মূলত এই যে এই এলাকাটাই হয়েছে, হ্যাঁ। ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস। ভিয়েতনাম যুদ্ধ মানে কেবল ভিয়েতনামে সংগঠিত না, এই যুদ্ধটা কম্বোডিয়া, লাওস পর্যন্ত এই এলাকা জুড়ে হয়েছে। এবার আমরা ভিয়েতনাম যুদ্ধের কিছু তথ্য পড়াশোনা করব। টপিক নেম কি লিখেছিলাম? ভিয়েতনাম যুদ্ধ। তবে এটা লিখে রাখতে পারো, হ্যাঁ, এখানে যে আলোচনাটা রাখলাম,
এটা একটু মনেও রেখো তোমরা, এটা খুব কাজে দিবে। এটা লেখা হয়েছে সবার? জি স্যার। জি ওকে, স্যার শেষ। এবার আসো ভিয়েতনাম যুদ্ধ। প্রথম তথ্য লিখো। প্রথম তথ্যটা লিখো, ভিয়েতনাম ফ্রান্সের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে 1945 সালে। 1954 সালে ভিয়েতনামকে ভিয়েতনামকে 17 ডিগ্রি অক্ষরেখা দ্বারা 17 ডিগ্রি অক্ষরেখা দ্বারা বিভক্ত করা হয়। বিভক্ত করা হয় 1955 সালের 1 নভেম্বর উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধ শুরু হয়। 1955 সালের 1 নভেম্বর উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধ শুরু হয়। আচ্ছা, এবার আসো যুদ্ধে যারা অংশগ্রহণ করে। আমি আগের একটা ক্লাসে বলেছিলাম এদেরকে ইংরেজিতে বলা হয় বেলিজারেন্টস, যুদ্ধের পক্ষ। এই যুদ্ধটার একটা পক্ষকে নর্থ ভিয়েতনাম, নর্থ ভিয়েতনাম। এই যুদ্ধে আরেকটা পক্ষকে সাউথ ভিয়েতনাম। একটা পক্ষ নর্থ ভিয়েতনাম, একটা পক্ষ সাউথ ভিয়েতনাম। নর্থ ভিয়েতনামের পক্ষে ইউএসএসআর, সাউথ ভিয়েতনামের পক্ষে ইউএসএ। সাউথ ভিয়েতনামের পক্ষে কে? ইউএসএ। এক সময় ইউএসএ দেখলো যে এই যুদ্ধে আসলে সুবিধা করতে পারবে না, তারা এই যুদ্ধ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়ার চেষ্টা করলো। তো যুদ্ধ থেকে প্রত্যাহার করার নিয়ম হলো প্রতিপক্ষের সঙ্গে চুক্তি করতে হবে। অর্থাৎ ইউএসএ যদি এই যুদ্ধ থেকে প্রত্যাহার করতে চায়, চুক্তি করতে হবে নর্থ ভিয়েতনামের সাথে। এই চুক্তিটাকে বলা হয় প্যারিস পিস ট্রিটি। প্যারিস পিস ট্রিটি। এই ট্রিটিটা সাইন সিগনেচার হয়েছে 1973 সালের 27 জানুয়ারি। এবং এই চুক্তিটা দুজন
দুজন ব্যক্তি স্বাক্ষর করেছে দুই দুই রাষ্ট্রের পক্ষে। একজন হচ্ছে লি ডাক থো। লি ডাক থো হচ্ছে নর্থ ভিয়েতনামের পক্ষে, এবং আরেকজন হচ্ছে হেনরি কিসিঞ্জার। এর তো মনে হয় চীন। হেনরি হেনরি কিসিঞ্জার হলো ইউএস এর পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছে। ইউএস এর পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছে, এবং এই দুজন এই চুক্তি স্বাক্ষরের কারণে এই দুজন কিন্তু নোবেল পিস প্রাইজ পেয়েছে। নোবেল পিস প্রাইজ 1973 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে হেনরি কিসিঞ্জার এবং লি দাগথো। কেন? এই প্যারিস পিস ট্রিটি যেটা হলো 73 সালে এই চুক্তিটা করার কারণে। লিখে নাও। স্যার একটা প্রশ্ন করব। প্লিজ বলো। স্যার এই যুদ্ধে যে টনকিন নামক একটা জায়গাতে টনকিন আমরা না- শুনছি যে টনকিন মানে হলো একটা সাগরের নাম। হ্যাঁ বলো, এবার বলো, হ্যাঁ প্রশ্ন ওইখানে বলো। ইউএস এর যে মানে ওরা উল্লেখ করেছিল যে ওদের উপর নাকি আক্রমণ করেছিল, পরে এটা আবার দেখা গেছে যে এটা নাকি মিথ্যাচার ছিল। হ্যাঁ হ্যাঁ, সেই ঘটনা তো ঘটেছিল। আরো শোনো, এগুলো তো অনেক ঘটনা আছে যেগুলো তো আমি আলাপ করার সময় পাই না। এই যুদ্ধটা আমি একটু পরে তো শেষটাও লিখে দিব। 1955 সাল থেকে 1971 সাল পর্যন্ত, সরি 1975 সাল পর্যন্ত হয়েছে। এই যুদ্ধে চায়না ছিল এদিকে, চায়না এই নর্থ ভিয়েতনামের দিকে ছিল। আমেরিকা চায়নাকে গিয়ে বলেছিল যে তোমরা আমাদের পক্ষে আসো, কারণ এই যে 1971 সালে বাংলাদেশ যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা শুরু করলো, তখন আমেরিকা গিয়ে চায়নাকে বলল যে তোমরা পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের বিপক্ষে, তোমাদের স্বার্থে আমরাও কি পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের বিপক্ষে, ফলে তোমরা আমাদের পক্ষে আসো। শেষ পর্যন্ত চায়নাকে তারা রাজি করাতে পারে নাই। ওকে। তো জি এই যুদ্ধের আরো অনেক আলাপই আছে, এগুলো পরীক্ষায় দেয় না। যেগুলো পরীক্ষা দেওয়ার মতো সেগুলো আমি লিখে দিচ্ছি। তবে তোমাদের প্রশ্ন কিছু থাকলে, মতামত থাকলে সেটি অবশ্যই জানাতে পারো, কোনো প্রবলেম নেই। জি আচ্ছা, এটা লেখা হয়েছে তো? জি স্যার শেষ। এই চুক্তিটা মনে রাখবা, প্যারিস পিস ট্রিটি। এবার নিচে লিখো, ভিয়েতনাম যুদ্ধ শেষ হয়। ভিয়েতনাম যুদ্ধ শেষ হয় 1975 সালের 30 নভেম্বর সাইগনের পতনের মধ্য দিয়ে। সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধ শেষ হয় 1975 সালের 30 নভেম্বর সাইগনের পতনের মধ্য দিয়ে। 30 নভেম্বর কি 7 তারিখটা একটু দেখি তো। তারপরে লিখো 1976 সালের 2 জুলাই। 1976 সালের 2 জুলাই দুই ভিয়েতনাম এক হয়ে সমাজতান্ত্রিক ভিয়েতনাম হিসেবে আত্মপ্রকাশ করে। এই যে এটা ভুল বলছি, হ্যাঁ, 30 নভেম্বর নয়, এটা একটু কারেকশন আছে প্লিজ, 30 এপ্রিল এটা। 1975 30 এপ্রিল সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধ শেষ হয়। তারপরেরটা বলছি, 1976 সালের 2 জুলাই। 2 জুলাই দুই ভিয়েতনাম এক হয়ে, দুই ভিয়েতনাম এক হয়ে
সমাজতান্ত্রিক ভিয়েতনাম হিসেবে আত্মপ্রকাশ করে। সমাজতান্ত্রিক ভিয়েতনাম হিসেবে আত্মপ্রকাশ করে। সমাজতান্ত্রিক ভিয়েতনাম হিসেবে আত্মপ্রকাশ করে। স্যার সাইগান কি? সাইগন কি? দক্ষিণ ভিয়েতনামের রাজধানী হচ্ছে সাইগন, যেটার এখন নাম হচ্ছে হোসিমিন সিটি। সাইগনের শহরের নামটা পরিবর্তন হয়েছে, এই শহরটার নাম এখন হোচিমিন সিটি। হোচিমিন হচ্ছে ভিয়েতনামের জাতির জনক। হোচিমিন হচ্ছে ভিয়েতনামের জাতির জনক। স্যার হোচি মিনি কি নর্থ ভিয়েতনামের ওই ইয়া ছিল, প্রেসিডেন্ট ছিল, নেতা ছিল? নেতা ছিল, হ্যাঁ। ওকে, এবার আসো পরের ঘটনাটা কি, বলো পরের ঘটনা। বার্লিন সংকট। বার্লিন সংকট। এইটা মনে করো জার্মানি। এই জার্মানিকে 1949 সালে দুটা ভাগ করা হয়েছিল। তাইলে এটা হবে ইস্ট জার্মানি, এটা হবে ওয়েস্ট জার্মানি। এইখানে বার্লিন শহর, এটা একটা শহর, বার্লিন শহর। এইটাকে দুটা ভাগ করা হয়েছিল, করে এটাকে দুটা ভাগ করে এই অংশটার নাম ইস্ট বার্লিন। ইস্ট বার্লিন দেয়া হয়েছিল ইস্ট জার্মানিকে। আর এই অংশটুকু, এই যে অংশটা দেখছো, এটাকে দেয়া হয়েছিল, এটা হলো ওয়েস্ট বার্লিন। ওয়েস্ট বার্লিন দেওয়া হয়েছিল ওয়েস্ট জার্মানিকে। অর্থাৎ ওয়েস্ট বার্লিন ছিল একটা ওয়েস্ট জার্মানির ছিটমহল, কারণ ওই অংশটা পুরোটা আরেকটা দেশের ভিতর, ইস্ট জার্মানির ভিতর। এখন তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম, এটা তোমাদের মনে আছে কিনা দেখো, যে এই দেশটা হলো সোশ্যালিস্ট আর জি এটা স্যার। হলো ক্যাপিটালিস্ট। এখন ক্যাপিটালিস্ট দেশের সুবিধা হলো ডেভেলপমেন্ট দ্রুত হবে। এটা আমি গত ক্লাসে বলেছিলাম যে পুঁজিবাদের সুবিধাটা হলো ডেভেলপমেন্ট খুব দ্রুত ঘটে। ফলে এই জার্মানি ব্যাপক উন্নত রাষ্ট্র হয়েছিল। এই জার্মানিটা, এটা যখন উন্নত রাষ্ট্র হলো তখন কি ঘটলো, এই বার্লিনের এই অংশ থেকে লোকজন, শিক্ষিত লোকজন, যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, তারা মাইগ্রেশন করে এইদিকে চলে আসা শুরু করলো। একটা দেশের যদি শিক্ষিত লোকজন সব, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সব অন্য দেশে চলে যায়, সেই ঘটনাটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে ব্রেন ড্রেন বলে। ব্রেন ড্রেন। তো এই যে ব্রেন ড্রেন হচ্ছিল, এই ব্রেন ড্রেন ঠেকানোর জন্য সোভিয়েত ইউনিয়নের পরামর্শে পূর্ব জার্মানি একটা প্রাচীর নির্মাণ করলো। একটা প্রাচীর নির্মাণ করলো, কারণ এই এই ওয়েস্ট বার্লিনটা তো তার দেশের ভিতর, ফলে সে তার দেশের জায়গা দিয়ে একটা প্রাচীর নির্মাণ করে এটাকে ঘিরে ফেললো। এই প্রাচীরটাকে বলা হয় বার্লিন ওয়াল। এটা হচ্ছে বার্লিন, বার্লিন ওয়াল। এটাকে বলা হয় বার্লিন ওয়াল। এই বার্লিন ওয়ালটার নির্মাণ 1961, দৈর্ঘ্য 155 কিলোমিটার, ভেঙে ফেলা হয়, ভেঙে ফেলা হয় 1989 সালে। এবং এই যে ওয়েস্ট এবং ইস্ট দুটা জার্মানি, এরা আবার এক হয় 1990 সালের 3 অক্টোবর
1990 সালের 3 অক্টোবর দুটা জার্মানি এক হয়। দুটা জার্মানি এক হয়, যে কারণে 3 অক্টোবর জার্মানির জাতীয় দিবস। তো এই বার্লিন ক্রাইসিসের মধ্যে এটা লিখে রাখো, তাহলেই হবে। প্রশ্ন করবে বার্লিন প্রাচীর কত সালে নির্মিত হয়, প্রশ্ন করবে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় কত সালে, প্রশ্ন করবে জার্মানি একত্র হয় কবে। হ্যাঁ, স্যার বার্লিন যদি স্যার আহ, পূর্ব জার্মানিতে থাকে, তাহলে স্যার এটা কিভাবে পশ্চিম জার্মানির দখলে হয় বা তাদের হ্যাঁ, হয়? বার্লিন যখন জার্মানিকে দুটা ভাগে ভাগ করা হয়, বার্লিন শহরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্লিন শহরটা এই আমি তো এখানে আঁকছি, এটা আরো এদিকে। শহরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দুদেশই তো চাইবে, কিন্তু শহরটা তো একদম পূর্ব দিকে। তখন কি সিদ্ধান্ত হলো? সিদ্ধান্ত হলো যে এটাকে ভাগ করে এই অংশটা দেয়া হবে এই দেশকে। পৃথিবীতে এরকম বহু জায়গা আছে। পোল্যান্ড আর লিথুনিয়া একটা দেশ আছে, পোল্যান্ড, ঠিক তার উপরের দেশ লিথুনিয়া। এই পোল্যান্ড আর লিথুনিয়ার সীমান্তে রাশিয়ার একটা প্রদেশ আছে, রাশিয়া থেকে বহু দূরে। বুঝতে পেরেছো? জি স্যার। এগুলোকে বলা হয় এনক্লেভ। এই এনক্লেভ পৃথিবীতে বহু রাষ্ট্রেরই আগে অনেক বেশি ছিল, এখন রাষ্ট্রগুলো এগুলো বিনিময় করে ছেড়ে দেয়, দিয়ে এগুলোর সমস্যা অনেকখানি সমাধান করছে। ওকে, জি স্যার। বলো পরের ঘটনা কি। কিউবান মিসাইল। কিউবা মিসাইল সংকট। কিউবাকে চিনো তোমরা? কিউবা দেশটা কোথায়? কিউবা দেশটা কোথায় বলো, কোন মহাদেশে? এই ইউএসএ নামক যে দেশটা আছে, ইউএসএ, ইউএসএ এর যে দেশটা, এই দেশটার একটা অংশ এরকম ঝুলে আছে, দেখবা ম্যাপে। এটার নাম হচ্ছে ফ্লোরিডা। এই ইউএসএ এর যে ফ্লোরিডা, সে ফ্লোরিডার কাছাকাছি একটা দেশ হলো কিউবা। এই যে কিউবা দেশটা দেখছো, তার এইখানে একটা ডিটেনশন ক্যাম্প আছে, গুয়ান্তে নামোবে ডিটেনশন ক্যাম্প। ডিটেনশন ক্যাম্প বোঝো তো? বন্দিশালা, নিয়ে গিয়ে যেখানে মানুষজনদের বিনা বিচারে আটকে রাখা হয়, ডিটেনশন ক্যাম্প। এই প্রশ্নটা, এই ডিটেনশন ক্যাম্পটা কার? ইউএস এর। 40তম প্রিলিতে প্রশ্নটা দিয়েছিল, গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্পটি কোথায় অবস্থিত? এটি কিউবাতে অবস্থিত, এটি আমেরিকার একটি বন্দিশালা। ওই যে 2001 সালের যে টুইন টাওয়ারে হামলা টামলা হলো না, তারপরে আমেরিকা বিভিন্ন লোকজনের সন্ত্রাসী টন্ত্রাসী ঘোষণা করে ওখানে নিয়ে গিয়ে আটকে টাটকে রাখে। ওকে, তো এই কিউবা আমেরিকার দেখো খুব কাছে একটা দেশ। কিউবাতে প্রচুর আখ চাষ হয়, যে কারণে কিউবাকে বলা হয় বিশ্বের চিনির আধার। কিউবা চিনি এসব নিয়ে গিয়ে আমেরিকায় বিক্রি করে, এভাবে তাদের অর্থনীতি সচল থাকে। তো এই কিউবা আমেরিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ করে কিউবাতে
একটা বিপ্লব সংগঠিত হয় ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে। ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে একটা বিপ্লব সংগঠিত হয়, এটা সমাজতান্ত্রিক রেভলিউশন সংগঠিত হয় 1959 সালে। তো কিউবাতে এই সমাজতান্ত্রিক রেভলিউশন ঘটার ফলে ঘটলোটা কি? যেটি ঘটলো সেটি হচ্ছে কিউবা ইউএস এর সাথে রিলেশন ব্রেকআপ করলো। রিলেশন ব্রেকআপ করে রিলেশন শুরু করলো কার সাথে? ইউএসএসআর এর সাথে। আগে রিলেশন ছিল ইউএস এর সাথে, পরে কিউবা রিলেশন শুরু করলো ইউএসএসআর এর সাথে। এখন বলো এইটা আমেরিকার কেমন লাগবে যে আমেরিকার সাথে রিলেশন ছিল কিউবার, সেইটা ব্রেকআপ করলো কিউবা, করে আমেরিকার সবচেয়ে বড় যে শত্রু তার সাথে গিয়ে রিলেশনটা শুরু করছে। এখন তাহলে কও এইটা আমেরিকার কেমন লাগবে? হার্ট ব্রেক হবে। হ্যাঁ, তোমার কি অভিজ্ঞতা আছে এরকম, রাফিয়া, রজিতা, জুবায়ের, তোমার? না স্যার। আচ্ছা, দেখো এখানে দুটা ইস্যু, একটা হলো প্রেস্টিজ কনসার্ন, ব্রেকআপের তো একটা জ্বালা আছে নাকি। দ্বিতীয় বিষয়টা হলো সিকিউরিটি কনসার্ন। ইউএসএ কিউবা পর্যন্ত চলে আসবে, তার মানে বুঝছো? ইউএসএ কিউবা পর্যন্ত চলে আসবে তার মানে কি? আমেরিকাকে আক্রমণ করা ইউএসএসআর এর জন্য খুব সহজ হয়ে যাবে। সেটা আমেরিকার একটা সিকিউরিটি থ্রেট তৈরি করবে, যে কারণে ইউএসএ চেষ্টা করছিল কিউবাকে তার আগের রিলেশনে ফেরাতে। তো আগের রিলেশনে ফেরানোর না কিছু তরিকা আছে, হ্যাঁ। তরিকা হলো প্রথমে কিছু ভালো ভালো কথা বলবে, ভালো ভালো কথা বলার পরে এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় পারসুয়েসিভ অ্যাপ্রোচ। এটাকে কি বলে? পারসুয়েসিভ অ্যাপ্রোচ বলে, পারসুয়েসিভ অ্যাপ্রোচ। পার্সু করা মানে হলো প্রলুব্ধ করা, একটু কৌশল করা, প্ররোচিত করা। মানে পূর্বে রিলেশনে ফেরানোর জন্য আরো নতুন করে ভালোবাসার কথা বলবে, হ্যান ত্যান অমুক সুমুক। পার্সুয়েসিভ অ্যাপ্রোচে যখন কাজ হয় না, এই চেষ্টা আমেরিকা করলো, কিউবাকে পার্সু করার চেষ্টা করলো, কিন্তু ফেল করলো। যখন ফেল করলো তখন ইউএসএ সেকেন্ড স্টেপে গেল, হ্যাঁ। সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপটাকে বলা হয় কোয়ার্সিভ অ্যাপ্রোচ। সেকেন্ড স্টেপে একটু একটু হুমকি ধামকি, একটু বল প্রয়োগ, থ্রেট এগুলো করা হয়, হ্যাঁ। তো ইউএসএ এখন কিউবারে বলতেছে কিসের থ্রেট জানো তো? ওই স্ক্রিনশট ফাঁসের থ্রেট, হ্যাঁ। ওই কিউবার সঙ্গে যখন ইউএসএ রিলেশন ছিল, অনেক কথাবার্তা হয়েছে, চিঠিপত্র আদান প্রদান, চুক্তি স্বাক্ষর, ছবি বিনিময়। ইউএসএ কিউবারে বলতেছে যে কিউবা, তোমরা যদি আগে রিলেশনে ফিরে না আসো তাইলে কিন্তু এই সব কিছু ডকুমেন্ট পাবলিক করে ফেসবুকে একটা পোস্ট দিব, বুঝছো তো? মনে করছিল যে কিউবা এতে ভয় পেয়ে যাবে। কিউবা তখন বললো যে এসব ভয়টয় দেখে লাভ নাই, কারণ ইউএসএসআর আমাদেরকে বলে দিয়েছে আগের রিলেশনে কি হয়েছে এটা নিয়ে ওদের মাথায় ব্যথা নাই, বুঝছো তো? এই যে সেকেন্ড স্টেপ অ্যাপ্লাই করলো ইউএসএ, এইটাও ফেল। এবার হলো থার্ড স্টেপ। ফার্স্ট স্টেপ পারসুয়েসিভ অ্যাপ্রোচ, সেকেন্ড স্টেপ কোয়ার্সিভ অ্যাপ্রোচ, থার্ড স্টেপ হচ্ছে থ্রেট টু থার্ড পার্টি। হ্যাঁ, থ্রেট টু থার্ড পার্টি মানে কি? মানে হলো ইউএসএ এখন দেখতেছে যে কিউবারে আমি এত করে বেশি বেশি ভালোবাসার কথা শুনলাম, তবুও সে ফিরতে চাচ্ছে না। কিউবারে আমি থ্রেট করলাম যে স্ক্রিনশট ফাঁস করব, তবুও ফিরছে না। কারণ কি? কারণ তার পাশে দাঁড়ায় গেছে ইউএসএসআর। তাহলে নতুন যার সাথে রিলেশন হয়েছে এবার তারই থ্রেট করব, ইউএসএসআর কে থ্রেট করব। কেমনে থ্রেট করব? এই ইউএসএসআর এর পাশের দেশ হলো তুরস্ক, এখন যেটার নাম তুর্কি। এই তুরস্ক, এইটা আবার আমেরিকার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমেরিকার সাথে এই দেশটার। ওই 1923 সালে যখন মডার্ন তুরস্ক তৈরি হলো, সেই তুরস্কের
সাথে আমেরিকার সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল, যে কারণে তো তোমরা জানো যে ন্যাটোতে যুক্ত হওয়া প্রথম মুসলিম দেশ হচ্ছে এই তুরস্ক। এবং তুরস্ক সে সময় ন্যাটোতে যোগদানই করেছিল ইউএসএসআর এর ভয়ে, যে ইউএসএসআর কোন এক সময় দখল করে নিতে পারে। তাইলে আমরা ন্যাটোতে চলেই যাই। ন্যাটোতে গেলে ওই যে 5 নম্বর আর্টিকেল, যেটা গত দিনের পরীক্ষায় ছিল, যে অ্যাটাক অন এ on any single member of NATO will be considered as attack on all members of NATO. ন্যাটোর কোনো একটা সদস্যের উপর আক্রমণ সকল সদস্যের উপর আক্রমণ বলে বিবেচিত হবে। এই যে সিকিউরিটি সংক্রান্ত ন্যাটোর যে সনদের যে আর্টিকেল, আর্টিকেল নাম্বার হচ্ছে 5, সে কারণেই তুরস্ক নিরাপত্তার জন্য চলে যায় ন্যাটোতে। তো এই তুরস্ককে আমেরিকা কি করলো? মিসাইল দিল, মিসাইল। মনে করছিল এতে ইউএসএসআর ভয় পাবে, কিন্তু ইউএসএসআর তো ভয় পেলই না, উল্টা ঘোষণা দিল, যেহেতু কিউবা আমাদের বন্ধু, আমরা আমাদের বন্ধুর বাড়িতে দুটা যুদ্ধ জাহাজ পাঠাতেই পারি। এই বলে সোভিয়েত ইউনিয়ন কিউবাতে যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিল, মিসাইল টিসাইল নিয়ে আর কি। আমেরিকা দেখলো যে তারা তো যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে, আমেরিকাও তখন তাদের জাহাজ টাহাজ, তাদের যে মিসাইল, নিউক্লিয়ার মিসাইল এসব নিয়ে রেডি। দুটা দেশ একদম নিউক্লিয়ার মিসাইল নিয়ে মুখোমুখি অবস্থান নিল, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হবে। এই ঘটনাটা 1962 সালের অক্টোবর মাসের, যে কারণে এটাকে বলা হয় অক্টোবর ক্রাইসিস বা কিউবা মিসাইল ক্রাইসিস। তাহলে ঘটনাটা বুঝছো তো কেন এটা হয়েছে, কিউবা মিসাইল ক্রাইসিস? বলো। জি স্যার। আর ওই যে ফিরানোর জন্য যে তরিকা বলছি, ওটা জি বুঝছো স্যার। তো? তাহলে কাজে লাগায়ও। জি স্যার। আচ্ছা, শোনো, এবার এখান থেকে কয়েকটা তথ্য লিখতে হবে, পরীক্ষায় প্রশ্ন, প্রিলি প্রশ্ন উপযোগী। সেটা হলো, লিখো যে 1962 সালের অক্টোবর মাসের 1962 সালের অক্টোবর মাসের 16 থেকে 28 তারিখ কিউবাকে কেন্দ্র করে, কিউবাকে কেন্দ্র করে ইউএসএ এবং ইউএসএসআর এর মধ্যে যুদ্ধ বাঁধার উপক্রম হয়, যুদ্ধ বাঁধার উপক্রম হয়। এই ঘটনাকে, এই ঘটনাকে বলা হয় কিউবা মিসাইল সংকট, কিউবা মিসাইল ক্রাইসিস। এটি অক্টোবর ক্রাইসিস নামেও পরিচিত, অক্টোবর ক্রাইসিস নামেও পরিচিত, এটি অক্টোবর ক্রাইসিস নামেও পরিচিত, এটি অক্টোবর ক্রাইসিস নামেও পরিচিত। এটি অক্টোবর ক্রাইসিস নামেও পরিচিত। এটি অক্টোবর ক্রাইসিস নামেও পরিচিত। আচ্ছা, পরের তথ্য লিখো, তবে শেষ পর্যন্ত দুই দেশ যুদ্ধ না করে শেষ পর্যন্ত দুই দেশ যুদ্ধ না করে দাঁতাত করে, দাঁতাত
যাতায়াত করে। শেষ পর্যন্ত দুধের যুদ্ধ না করে কি করে? যাতায়াত। দাদাত কি স্যার? স্যার দাঁতাত মানে সমঝোতা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই দেখো, এই যে একটা শব্দ আছে তাত, আর একটা শব্দ আছে হলো দাঁতাত। আচ্ছা, দুটাই ফরাসি ভাষার শব্দ। আতাত মানে হচ্ছে মেকিং অ্যালায়েন্স টু সাইজ আদার্স। হ্যাঁ, তোমরা ধরো দু তিনজন মিলে একজোট হচ্ছ, আর একজনকে সাইজ করবা। এই যে তোমরা একজোট হলে ওইটারে বলে আতাত। আর দাতাত কি? ইজিং। ইজি একটা শব্দ আছে, ইজ, ভার্ব হচ্ছে ইজ। ইজিং। ইজিং মানে হলো কমে যাওয়া, সহজ হয়ে যাওয়া, প্রশমিত হওয়া। টেনশন, উত্তেজনা, প্রশমিত হওয়া। বিটুইন, বিটুইন সুপার পাওয়ার্স, দুইটা শক্তিশালী রাষ্ট্র, ব্যাপক উত্তেজনা চলছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ হতে পারে, সেইটা কমে যাওয়া, প্রশমিত হওয়া, একটা সমঝোতায় তারা পৌঁছালো, সেইটাকে বলা হয় হচ্ছে দাতা। বুঝছো কথাটা? জি স্যার। আচ্ছা, এরপরে লিখো। আল্লাহ 12টা, এরপরে তো একটা ক্লাস আছে, রিটেন ক্লাস। এরপরে লিখো, 1963 সালের 20 জুন ইউএসএ ও ইউএসএসআর এর মধ্যে হটলাইন চালু হয়। হটলাইন চালু হয় 1963 সালের 20 জুন ইউএসএ ও ইউএসএসআর এর মধ্যে হটলাইন চালু হয়। হটলাইন চালু হয়। ওকে, এবার আসো, পরের ঘটনা কি? পরের ঘটনা কি বলো? ইয়েমেন। ইয়েমেন ক্রাইসিস। এটা দুটো তথ্য লিখলেই হবে। বিভক্তি, ইয়েমেন বিভক্ত হয়েছিল কবে? 1967 সালে। আর ইয়েমেন পুনঃ একত্রীকরণ, যেটাকে আমি ইংরেজিতে বলছিলাম রিইউনিফিকেশন, এই দুই ইয়েমেন পুনরায় এক হলো কবে? 1990 সাল। এইটুকু লিখলেই হবে। ইয়েমেনে এখন যে ক্রাইসিস, সেটা আমরা সাম্প্রতিক ক্লাসে পড়বো। এটা হলো ওই কোল্ড ওয়ারের সময় দেশটাকে বিভক্ত করেছিল ইউএসএ আর ইউএসএসআর মিলে। আচ্ছা, তারপরে হচ্ছে আফগান ওয়ার। আফগান ওয়ার, আফগান ওয়ার শুরু হচ্ছে 1979, শেষ হচ্ছে 1989। ফলাফল হচ্ছে ইউএসএসআর এর পরাজয়। নোট একটা দেব, আফগানিস্তানের আফগানিস্তানের সর্বশেষ রাজা, আফগানিস্তানের সর্বশেষ রাজা জহির শাহ, জহির শাহ উৎখাত হন। জহির শাহ উৎখাত হন। জহির শাহ
উৎখাত হন 1973 সালে। আফগানিস্তানের সর্বশেষ রাজাকে, এই প্রশ্নটি ছিল বিসিএস প্রিলি পরীক্ষায়। এইটা 33তম বিসিএস প্রিলি পরীক্ষায় ছিল। দেখো এই দুটা ঘটনা লিখে নাও দ্রুত। জি স্যার শেষ। ওকে, স্যার ফলাফলটা নিয়ে একটু আলোচনা করেন। ফলাফল হচ্ছে, শোনো, এই যুদ্ধটা হয়েছিল আফগানিস্তানের আফগানিস্তান 1973 সালে সমাজতান্ত্রিক হয়েছিল। তো আফগানিস্তানের যে কমিউনিস্ট গভর্নমেন্ট, সমাজতান্ত্রিক যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের সাথে আফগান মুজাহিদদের যুদ্ধ, আফগান মুজাহিদদের এই যুদ্ধ, কমিউনিস্টদের পক্ষে গিয়ে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধটা করলো। এই মুজাহিদদের পক্ষ নিল হলো ইউএসএ। আল কায়দা, তালিবান যত যা আছে এগুলো সবগুলার তৈরিতে সহযোগিতা করছে আমেরিকা, এই সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর জন্য। শেষ পর্যন্ত এই আফগান মুজাহিদদের জয় হয়েছে, সোভিয়েত ইউনিয়নের এখানে পরাজয় হয়েছে এই যুদ্ধে। এই হচ্ছে এর ফলাফল। ইউএসএসআর রিফরমেশন, টপিক নেম ইউএসএসআর সংস্কার, ইউএসএসআর সংস্কার। লিখো মিখাইল গর্বাচেভ, মিখাইল গর্বাচেভ দুইটি আলোচিত দুইটি আলোচিত সংস্কার কর্মসূচি নিয়েছিলেন। সংস্কার কর্মসূচি নিয়েছিলেন, দুটি আলোচিত সংস্কার কর্মসূচি নিয়েছিলেন। এক, পেরেস্ত্রয়কা। পেরেস্ত্রয়কা যেটা হলো পুনর্গঠন। আর দুই হলো গ্লাসনোস্ট। গ্লাসনোস্ট মানে হচ্ছে বাক স্বাধীনতা। গ্লাসনোস্ট পেরেস্ত্রয়কা কোন দেশে কর্মসূচি? উত্তর সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর। এই প্রশ্নটি 35তম পিরিয়ড প্রশ্ন। লিখো। শেষ স্যার। ওকে, গুড। এবার আসো মাল্টা সম্মেলন, মাল্টা সামিট। মাল্টা হচ্ছে ইউরোপের একটা দ্বীপ রাষ্ট্র। 1989 সালের 3 ডিসেম্বর মাল্টা সম্মেলন থেকে মাল্টা সম্মেলন থেকে ইউএসএ এবং ইউএসএসআর ইউএসএ এবং ইউএসএসআর কোল্ড ওয়ার বন্ধের ঘোষণা দেয়। কোল্ড ওয়ার বন্ধের ঘোষণা দেয়। কোল্ড ওয়ারের সমাপ্তি। নেক্সট টপিক। 1991 সালের
8 ডিসেম্বর ইউএসএসআর ভেঙে গিয়ে ইউএসএসআর ভেঙে গিয়ে সিআইএস গঠিত হয়। 1991 সালে 8 ডিসেম্বর ইউএসএসআর ভেঙে গিয়ে সিআইএস গঠিত হয়। 26 ডিসেম্বর 26 ডিসেম্বর ইউএসএসআর কে 26 ডিসেম্বর ইউএসএসআর কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। এর মধ্য দিয়ে শেষ হয় কোল্ড ওয়ার। এর মধ্য দিয়ে শেষ হয় শেষ হয় কোল্ড ওয়ার। এর মধ্য দিয়ে শেষ হয় কোল্ড ওয়ার। স্যার সিআইএস বললেন হ্যাঁ, নাকি? লিখবো লিখবো লিখো, এর মধ্যে দিয়ে শেষ হয় কোল্ড ওয়ার। এটুকু লিখে হলে বলো। স্যার শেষ। এবার আসো, সিআইএস কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, সিআইএস কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস প্রতিষ্ঠা 1991। সদর দপ্তর সদর দপ্তর মিনস্ক কোন দেশের রাজধানী বলো? এটা 40তম পিরিয়ড প্রশ্ন। বেলারুশ। সদস্য। এখানে একটু ছোট করে আলাপ করে নিই, শোনো। এটা গত ক্লাসে আমি পড়িয়েছিলাম যে ইউএসএসআর জিনিসটা আসলে কি। ইউএসএসআর জিনিসটা হলো রাশিয়ার সাথে আরো 14টা দেশের রিলেশন। আরো 14টা দেশের সাথে রাশিয়া একটা রিলেশনে ছিল, যেটার নাম হলো ইউএসএসআর। ইউএসএসআর ভেঙে যাওয়া মানে হলো রাশিয়ার কাছ থেকে এই যে 14টা দেশ তারা সেপারেশন করে চলে গেল, ডিভোর্স দিয়ে চলে গেল। এই সেপারেশনটা হয়েছিল মিউচুয়ালি। মিউচুয়ালি সেপারেশনের সময় রাশিয়া একটা চেষ্টা করলো, এই দেশগুলোকে বলল এটা এরকম চেষ্টা নাকি তোমরা অনেকে করো, সেটা হচ্ছে যে ব্রেকআপের পরে বন্ধ হয়ে থাকার একটা চেষ্টা। হ্যাঁ, তো রাশিয়া ওই দেশগুলোকে বলল তোমরা আজকে থেকে সবাই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু চলো বন্ধ হয়ে থাকি। রাশিয়ার এই প্রস্তাবে সাড়া দেয়নি কয়েকটা দেশ, যেমন বাল্টিক্স। বাল্টিক্সের 3টা দেশ ছিল, এরা সাড়া দেয়নি। এ দেখো, ইউক্রেন রাশিয়ার বন্ধ হয়ে থাকার প্রস্তাবে সাড়া দেয়নি। জর্জিয়া সাড়া দেয়নি। তুর্কমেনিস্তান, এরা রাশিয়ার ওই প্রস্তাবে সাড়া দেয়নি। এরা বলছে ব্রেকআপ মানে ব্রেকআপ, আবার তোমাদের সাথে কি। আর এরা কেন রাশিয়ার সাথে ব্রেকআপের পরে এই বন্ধু হয়ে থাকার প্রস্তাবে সাড়া দিচ্ছে না? কারণ তারা চাচ্ছে আমেরিকার সঙ্গে রিলেশনে যাবে। এই বাল্টিক্সের 3টা দেশ 2004 সালে আমেরিকার সঙ্গে রিলেশন করেছে। ইউক্রেন 22 সালে ন্যাটোর মেম্বার হওয়ার আবেদন করেছে। জর্জিয়া তুর্কমেনিস্তানও ন্যাটোতে সদস্য হতে চায়। মানে এরা রাশিয়ার সঙ্গে কোনোভাবে আর থাকবে না। মানে ব্রেকআপ মানে মুখ দেখা দেখিও বন্ধ করে দিবে। হ্যাঁ, তো এই যে 6টা দেশ এখানে, 3টা বাল্টিক্সের, ইউক্রেন, জর্জিয়া, তুর্কমেনিস্তান, 6টা, এই 6টা দেশ সিআইএস এ নেই। এই ইউএসএসআর এর মধ্যকার 15টার দেশের মধ্যকার 6টা দেশ নাই।
তাহলে সিআইএস এর সদস্য কয়টা? 9টা দেশ। এই 9টা দেশের একটা জোট হচ্ছে সিআইএস। এটি হলো রাশিয়ার প্রতিষ্ঠা করা একটি জোট। বলো, বুঝছো কিনা তোমরা ব্যাপারটা? জি স্যার। তোমাদের সাথে আমার আলোচনা এই পর্যন্তই। তোমাদের সাথে আগামী মাসে আমার একদিন দেখা হবে। ভালো থেকো সবাই। ওই সামনে কোনো প্রশ্ন থাকলে সামনের মাসে যেদিন আমার ক্লাস আছে ওদিন প্রশ্নগুলো করো। বুঝতে আছে? জি স্যার। জি স্যার। 3 তারিখ আর 1 দিন আছে। আচ্ছা, আমি যেভাবে পড়ালাম, 2টা ক্লাস কোল্ড ওয়ার 1 এবং 2 এভাবেই পড়বা। দেখবা যে কোল্ড ওয়ার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবা, এবং এখান থেকে প্রশ্ন করলে এই আলোচনা থেকে কমন হবে। ঠিক আছে? ফলে এটা গুরুত্ব দিয়ে পড়ো। ভালো থেকো সবাই, সবার জন্য দোয়া রইলো। থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।